মাফ করবেন, আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির, এইটার কারণটা কি? মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো? এখানে এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই। এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে। এই যে হাসিনা কিভাবে এই 3টা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল, তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে, গণতন্ত্র ফিরে আসবে, এটা তাদের একটা রাজনৈতিক দল, তারা নির্যাতিত রাজনৈতিক দল। আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে। একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের একমাত্র শুধুই সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম? এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর? এই যে এই নির্বাচন কমিশনার গুলা, বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের মন্ত্রিসভাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে? এগুলো সংস্কারের কথা, এগুলোর বিরুদ্ধে কথা, প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে, পরিবর্তন করা হবে। কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি, পথটা কি, তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না। যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে, হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এবং সব সময় কিন্তু এটাই তো বাংলাদেশের ইতিহাসে প্রথম না, একটা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈরশাসকের 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম, একটা ধাপ পেরিয়েই কিন্তু সেদিকে গিয়েছে। এবং আমি একটু বলি, এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না, আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে, যে মৌলিক কিছু সংস্কার হোক, তারপর নির্বাচন যে 2টা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে, এবং প্রত্যেকটা দল, নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছি, আপনি দেখেন, জি বলেন, শেষ করেন, সরি নতুন প্রশ্ন। যে বিচার এবং সংস্কারের কথা, যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে, একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে 2টা শব্দের জন্য। তাহলে এই লেভেলের নির্যাতন, তারা ঈদে কেউ বাড়ি যেতে পারে নাই, সবগুলাকে ঘর ছাড়া, এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার না চেয়ে, হাসিনার বিচার না চেয়ে, আওয়ামী লীগের বিচার না চেয়ে, আমি বলি, আমরা দুইজন, মানে আপনি আর আমি কি 2টা আলাদা দুনিয়াতে বাস করি? মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না চেয়ে, আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে, মানে তারেক রহমান থেকে ফখরুল ইসলাম আলমগীর, প্রতিটা ভাষণে হাসিনার বিচার চাইতে থাকেন। গত 15 বছর চেয়েছেন, এখনো চান। মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোত্থেকে আসলো? বিচার কি শুধু এই খালেদ ভাই, বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায়? বিচার ব্যবস্থার কি অবস্থা? না, আপনি বিচার যে না চেয়ে বলতেছেন সেটা কি বলি? গত এই হাসিনার প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো। এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা আনা, এবং আমরা কিন্তু বলছি না পুরো বিচারটা শেষ করতে হবে, একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া। আইসিটি কি করছে? এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে। আপনি কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে, কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে আসছে? এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ, এবং এই সবগুলি বিচার শুরু হয়েছে আসলে। এবং সেটার দৃশ্যমান, আপনি দৃশ্যমান কি চান? কিভাবে বুঝবে যে দৃশ্যমান হবে? আপনি যে বলছেন আমি আর আপনি 2টা আলাদা ভুবনে থাকি, সত্যি করে খালেদ ভাই, নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না, ব্যাপারটা এরকম না। শুধু নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ, যে ধরনের বক্তৃতা, যে ধরনের প্রচার, যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে, একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে, আর তারা এসে বিচার করবে, এটা ছাড়া এই আওয়ামী লীগ যে 15 বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না, পিলখানা, শাপলা, 3টা অবৈধ নির্বাচন, তারপর এই গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট, মানে অন্য মাত্রার, এগুলোর বিচার, এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে? আমার তো মনে হয় না। যদি এরকম আমার মনে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে এই সবগুলি আছে, এই কোনোটাই নাই তা না, এবং এর প্রত্যেকটার বিচার হইতেছেও, কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না, যাবেন বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে, বিচার প্রক্রিয়া শুরু হয়। আমি খালেদ ভাই, আমি আপনাকে একটা বলি, এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো, এই বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায়। আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা 7 মাসের মধ্যে, 7 মাস আগে যে হাসিনা 15 বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে 7 মাসের মধ্যে বিদায় নিল, আর 7 মাসে সব ওয়াশ হয়ে গেল?
সবাই এটা নিশ্চয়তা দিবে। আমি আপনাকে একটু শেষ করে, আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি, এবং সবাই যে বলে, ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ, সব ঠিক আছে, কিন্তু এটার একটা স্পেসিফিক, আবার আমি বলছি, পন্থা পদ্ধতি, যে এই করলে বিচার হবে, এই ভাবে এটা হচ্ছে, এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে, এতটুকু হচ্ছে বা এরকম হবে। আমার মনে হয় যে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ। আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা, সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা শহীদ। আমি একটু দুইটা বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে, আমার মনে হয় যে আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেই মামলাগুলির আপনারা খোঁজ নিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ, তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে। যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে, সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হয়েছে, সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এগুলি পুরনো কেউ নাই। এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন। তারপরও আমি মনে আপনাকে এই প্রশ্ন করতেই চাই, ডক্টর জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন, সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই। তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম, বিএনপির কেন্দ্রীয় সরকারের কাছে না, দর্শকদের কাছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই, এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির। দর্শকদের কাছে প্রশ্ন, এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা যে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয়েছে এবং ইন অ্যাবসেন্সিয়া। আমরা দেখেছি যে এই মেয়র ইশরাকের কথা বলা হয়েছে, আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে। সেটি যৌক্তিক বা অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না। আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল, মানে প্রশাসন, পুলিশ, বিচারালয় সবকিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য, আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না। আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই। আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা? আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক ম্যাজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা, তারপরে দেখেন, আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে, আপনি জানেন যে এগুলো সবগুলো মামলায় রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে, এটা তার চরম শত্রুও কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক, এটা আসলে আমরাও এমন চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে অমানবিক, এবং আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুস্তেকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারপরে যতগুলো মামলা হয়েছে, সবই কিন্তু প্রতিহিংসামূলক, রাজনৈতিক। তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে, এটাই স্বাভাবিক। কেন জানেন, আমি তার আগেও একটা প্রমাণ দিয়েছি। আজকের যে প্রধান উপদেষ্টা আছেন, ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে। যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে ১/১১ পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে ১/১১ প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার। কারণ এই মামলাটাও, যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই, বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা, কারণ কোনো তথ্যপাত্র কিছুই ছিল না। এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে, ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে। তো এই জায়গায় যদি আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময়, আমি আপনার একটা ছোট্ট জিনিস বলি। যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে, আমি জনাব তারেক রহমানের মামলার কথাই ধরি, ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে? 21শে আগস্টের গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, কোনো একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, সেই মামলাটা যদি আপনার তুলতেও হয়, আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে, আপনাকে বলতে হবে, কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট। আপা, সময় নিয়েছে, আপনি এরকম বলতে চান? কয়দিন হিয়ারিং হয়েছে? উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন? এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভপা ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন? কয়দিন সময় নিয়েছে? 8টা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা? আমি আপনাকে এই কথাটা বলছি, আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন, মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে, মামলা টিকে না। মেরিটটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা। এটা তো মেরিট যাচাইয়ের উপরে মামলা ওঠে না, এটা পারসেপশনের উপরে মামলা উঠছে, পারসেপশনের উপরে মামলা উঠছে। আমি বলি, খারিজ যখন হয়ে গেল মামলাগুলো, তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না। যে কথাগুলো আগে বলতে পারে না, বিচার বিভাগ যখন চরম ভাবে আপনার হস্তগত, চরম ভাবে যখন
খারাপ অবস্থা বিচার বিভাগ, তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না। আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল, তাকে No. কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, Absolutely. তাকে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার Absolutely. স্ত্রীকে মারা যেতে হয়েছে। তো এই যে কষ্টগুলো, এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে। তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা, তারা বিব্রত বোধ করেছে, বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আপনি দেখেন প্রধান বিচারপতি উনি কি করেছিলেন, উনি নিজেও অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন। তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে মেরিটে টিকবে না, এটা আপনিও জানেন। কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে 4-5 মাসে, কিন্তু মাত্র কয়দিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন, মাত্র কয়দিন আগে, এই 7 মাস যাবত। কিন্তু আপনার কাছে মনে হয় যে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না, এটা আপনি বলতেছেন, তাই না? না, প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে। না এই সময় না শেখ হাসিনা সরকারের কথা আমরা বলতেছি না, শেখ হাসিনা সরকার। আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না। আমি এই সময়টাই শুধু এইটুকু বলবো যে যারা যারা সাফারার ছিল, খুদ প্রধান উপদেষ্টা সহ যারা আক্রোশের ইসে ছিল, তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায়। তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ, এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাবযুক্ত, যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো? নো, আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা পড়ে বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পড়ে, তাহলে কিন্তু ওগুলো কিন্তু বানচাল হয়ে যাওয়ার কথা। আমি এই কথাটাই বলেছি। ওকে, ঠিক আছে। আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত, ওনারও মিনিমাম 7 মাস সময় নিত। ওনার কিন্তু 7 মাস সময় নেয় নাই খালেদ ভাই, এটা আপনি একটু খেয়াল করেন। আমি একটু জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই, আপনি যদি একটু সময় দেন। সেটা হলো, জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদের জন্য, বিলোপের জন্য মাঠে নেমেছিল। যদিও আপনি প্রতিবাদ করেছেন, আমি এটা আবারও বললাম, ওনারা 4 তারিখের আগ পর্যন্ত কোটার জন্যই ছিল, চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল। তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভূত রাখার জন্য, যদি ভূত থাকে সেটা তারা জানবে, এটা অন্য কেউ জানার কথা না। কারণ তাদের যারা যুদ্ধ করেছে, যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে, তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে। তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও, আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফিকি বলে, অন্য কিছু বলে না। তাদের জন্য আমি সবার জন্য এই কথাটা বললাম। আমার লাভ হয়েছে, দেশের লাভ হয়েছে, আমি অস্বীকার করব না। কিন্তু এই লাভের জন্য ওরা তো তবু 1-1.5 বছরের একটা প্ল্যান করে 1-1.5 মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে, সেটা কোটা দিয়ে পারুক আর যাই দিয়ে পারুক, ওরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে। আমরা কি সেদিন মাঠে ছিলাম না? আপনারা মাঠে ছিলেন, কিন্তু আপনারা মাঠে মরেন নাই, মরছে উনারাই। আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে? ছাত্ররা। সেটা আপনারা দাবি করেন, সেটা আপনারা দাবি করেন, আপনারা দাবি করেন। আমি বলি প্লিজ, কয়জন ছাত্র আমি প্রত্যেকটা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি। এবং কয়জন ছাত্র যারা বাকি ছিল সবই অনেক বেশি, তার চেয়ে অনেক বেশি রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, আপনার দলীয় নেতা, বিএনপি, অবশ্যই বিএনপি। রিকশাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুই নাই আসছে, বিএনপির কথা শুনে তো আসে না। কোন বৈষম্য বিরোধী না। শোনেন, যখন আপনি মানবতার জন্য 28 অক্টোবরও তো বাংলাদেশের মানুষ রিকশা চালাইতো, আপা 28 অক্টোবরও তো বাংলাদেশের মানুষ রিকশা চালাইতো, তারা তো আসে নাই। আমি আপনাকে এটাই বলি, এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে। আমি এখন ওদের পক্ষেই কথা বলছি। কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো, ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান, বড় বড় নেতা, উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান। ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো, তাহলে কিন্তু ওদের অবস্থা 14 শিকের মধ্যেই হতো, ওরা নামতে পারতো না। ওদের অনেক রকম প্ল্যান করে, অনেক রকম ভাবে ঘুরে এই কাজগুলো করতে হয়েছে। তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি, ওরা নিজেদের মধ্যে হারায় গেছে। এই যে